আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা জীবনী শক্তি নিয়ে কিন্তু আলোচনা করব এবং জীবনী শক্তি অধ্যায়টা এটা এসএসসি জীববিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বিশেষ করে তোমরা যারা এসএসসি 26 ব্যাচ বা 27 ব্যাচ রয়েছো তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে এবং সামনের যারা আসবা তাদের জন্য আজীবন কিন্তু এই ব্যাচগুলো এই ক্লাসগুলো কাজে লাগবে প্রত্যেকটা ব্যাচের জন্য। তো প্রথমে আমরা জীবনী শক্তি অধ্যায়টা যখনই আসে তখন একটা জিনিস প্রায়ই পরীক্ষায় আসে, সেটা হচ্ছে জীবনী শক্তির সংজ্ঞাটা কি। হ্যাঁ, তো এটা নর্মাল একটা সংজ্ঞা, তোমরা একটু মনে রাখার ট্রাই করবা যে দেখো কি বলছে যে জীবদেহ বা কোনো জৈব অণুর আমরা যদি তাদের রাসায়নিক বন্ধনটা ছিন্ন করি, খেয়াল করো, আমরা যখনই কোনো একটা জীবদেহ বা কোনো একটা জৈব অণু তাদের রাসায়নিক বন্ধনকে ছিন্ন করে ফেলবো, তার মানে কি এটা রাসায়নিক বন্ধনকে আমি বিচ্ছিন্ন করব, ভেঙে ফেলবো, তাহলে যখনই কোনো রাসায়নিক বন্ধনকে বিচ্ছিন্ন করা হয় তখন কিন্তু দেখা যায় ওইখান দিয়ে একটা শক্তি নির্গত হয়, একটা শক্তি আমরা পাই। তাহলে যখনই ওই রাসায়নিক বন্ধনকে আমরা ছিন্ন করলাম তখন একটা শক্তি আমরা পাইলাম, ওই প্রাপ্ত শক্তিকে আমরা বলবো জীবনী শক্তি। তাহলে আবারও বলতেছি, কোনো জীবদেহ বা কোনো জৈব অণুর রাসায়নিক বন্ধনকে যদি আমরা ছিন্ন করি তাহলে ওই ছিন্ন করার মাধ্যমে যে প্রাপ্ত শক্তি, ওই শক্তিকে আমরা বলবো হচ্ছে জীবনী শক্তি। এখন দেখো, জীবনী শক্তির পরবর্তী ধাপে আমরা কি শিখবো, খেয়াল করো। আমরা সবাই কিন্তু জানি জীবজগতের যত শক্তি আছে সব শক্তির প্রধান যে উৎস, সেই উৎসটাই কিন্তু হচ্ছে সূর্য। আবারও বলতেছি, এই পৃথিবীতে যত শক্তি আছে সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। যে সূর্যটা প্রকৃতিতে জাস্ট এক রূপ থেকে অন্য রূপে শুধু পরিবর্তিত হয়, আর কোনো পার্থক্যই কিন্তু নাই। তাহলে এই যে সূর্যের যে মূল সৌরশক্তি, এই সৌরশক্তিটাই কিন্তু রাসায়নিক শক্তি, গতি শক্তি, যান্ত্রিক শক্তি, সকল ধরনের শক্তিতে পরবর্তীতে কনভার্ট হচ্ছে। এখন দেখো, আমরা আজকে মূলত এটিপি নিয়ে প্রথমে কিন্তু আলোচনা করব। তোমরা সবাই জানো এটিপি মানে কি? এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এটিপি ইকুয়াল টু অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, তাহলে এটিপি ইকুয়াল টু অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এটিপি সম্পর্কে ডিটেলস লেখাপড়া করতে যাওয়ার আগে, আমাদেরকে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক। তাহলে বলো, এটিপি সম্পর্কে ডিটেলস লেখাপড়া করার আগে আমাদেরকে কোনটা সম্পর্কে জানতে হবে? আমাদেরকে জানতে হবে নাইট্রোজেন গঠিত ক্ষারক সম্পর্কে। হ্যাঁ, নাইট্রোজেন গঠিত ক্ষারক সম্পর্কে। এখন তোমরা খেয়াল করে দেখো, আমাদের যে নিউক্লিক অ্যাসিড রয়েছে, এই নিউক্লিক অ্যাসিড মানে দুইটা জিনিস। যারা যারা জানো না তাদেরকে একটু লিখে দিই, আজকে থেকে মনে রাখবা যে নিউক্লিক অ্যাসিড কথাটাকে আমরা যখন বলবো নিউক্লিক অ্যাসিড, তখন নিউক্লিক অ্যাসিড দ্বারা কিন্তু আমরা দুইটা জিনিসকে বোঝাবো। হ্যাঁ, দুইটা জিনিসকে বোঝাবো, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। তাহলে জীবদেহে কিন্তু নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ এবং আরএনএ এই দুইটা জিনিস কিন্তু থাকে। ভাইরাসের বেলায় দেখা যায় নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকে। ডিএনএ থাকলে হয় ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে হয় আরএনএ ভাইরাস। বাট জীবদেহ বা ব্যাকটেরিয়া বা মোটামুটি উন্নত যারা রয়েছে প্রত্যেকের দেহেই কিন্তু ডিএনএ আরএনএ দুইটাই একসাথে থাকতে পারে। এই নিউক্লিক অ্যাসিডে আমরা টোটাল কয় ধরনের কি বলে, এই নিউক্লিক অ্যাসিড আমরা কয় ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষারক পাবো? এই নিউক্লিক অ্যাসিডে আমরা প্রায় 2 প্রকার নাইট্রোজেন ক্ষারক কিন্তু পাবো। এই নিউক্লিক অ্যাসিডে কয় প্রকার নাইট্রোজেন ক্ষারক পাবো? 2 প্রকার। এই 2 প্রকার নাইট্রোজেন ক্ষারকের মধ্যে প্রথম যেটা, অর্থাৎ 1 নাম্বারটা, তার নাম হচ্ছে পিউরিন, এবং 2 নাম্বার যেটা তার নাম হচ্ছে পাইরিমিডিন। তাহলে আমি আবারও বলি, 1 নাম্বার যেটা তার নাম হচ্ছে পিউরিন এবং 2 নাম্বার যেটা তার নাম হচ্ছে পাইরিমিডিন। 1 নাম্বারটার নাম কি? 1 নাম্বারটার নাম হচ্ছে পিউরিন এবং 2 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার নাম হচ্ছে পাইরিমিডিন। গেল? তাহলে কি বলতেছে আবার দেখি, নিউক্লিক অ্যাসিড দুইটা, ডিএনএ এবং আরএনএ, এবং এই ডিএনএ এবং আরএনএতে দুইটা মিলায়ে টোটাল 2 ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষারক দেখা যায়, একটা হচ্ছে পিউরিন এবং একটা হচ্ছে পাইরিমিডিন। চলো আমরা এখন জানার চেষ্টা করব কোনটা হচ্ছে পিউরিন আর কোনটা হচ্ছে পাইরিমিডিন। হ্যাঁ, এখন দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে দেখতে পারবা যে পিউরিন কিন্তু 2 রিং বিশিষ্ট ক্ষারক আর পাইরিমিডিন কিন্তু 1 রিং বিশিষ্ট ক্ষারক। এতটুকু মনে রাখবা। তাহলে পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে, আমরা যদি লিখি যে পিউরিন ভার্সেস পাইরিমিডিন, তাহলে আমরা দেখতে পারবো যে এই পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষারক। কয় রিং বিশিষ্ট বলো? 2 রিং বিশিষ্ট। আর পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট ক্ষারক। তাহলে পিউরিন 2 রিং বিশিষ্ট ক্ষারক আর পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট ক্ষারক। আমি আবারও বলতেছি, পিউরিন 2 রিং বিশিষ্ট ক্ষারক আর পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট ক্ষারক। এখন দেখো, নিউক্লিক অ্যাসিডের টোটাল যে পিউরিন আর পাইরিমিডিন পাওয়া যায়, এটা মুখস্থ না করে আমরা কিভাবে মনে রাখতে পারি? খেয়াল করো, আমরা যদি মুখস্থ না করে এই জিনিসটা মনে রাখতে চাই তাহলে আমরা কিভাবে এটা মনে রাখতে পারি? দেখো, আমি সবগুলোর নাম লিখি। ধরো লিখলাম কি কি আছে, নাম আছে অ্যাডেনিন, নাম আছে গুয়ানিন,
নাম আছে সাইটোসিন, সাইটোসিন, নাম আছে ইউরাসিল, ইউরাসিল, এবং নাম আছে থাইমিন। টোটাল কি কি নাম দেখো পাওয়া যায়। আমি পিউরিন পাইরিমিডিন এখনো কিন্তু আলাদা করছি না, আমি পিউরিন পাইরিমিডিন ইন টোটাল অন অ্যাভারেজ বলতেছি এই নামগুলো রয়েছে। ইউরাসিল আছে, অ্যাডেনিন গুয়ানিন আছে, সাইটোসিন, থাইমিন আছে। তো এর মধ্যে আমরা বুঝতেই তো পারতেছি এর মধ্যে কেউ কেউ হবে, এর মধ্যে কেউ কেউ হবে পিউরিন, এর মধ্যে কেউ কেউ হবে পিউরিন, কেউ কেউ হবে পাইরিমিডিন। এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো পাইরিমিডিন লিখতে গেলে কিন্তু রস্যই আসে, পাইরিমিডিন লিখতে গেলে কি আসে? রস্যই আসে, আর এই রস্যইটাই হচ্ছে ট্রিক্স। দেখো পাইরিমিডিন লিখতে গেলে যে রস্যই আসে, আর এই রস্যইটাই কিন্তু ট্রিক্স। এই রস্যই যার যার মধ্যে থাকবে, এই রস্যই যার যার মধ্যে থাকবে সেই সেই হবে পাইরিমিডিন। খেয়াল করে দেখো তো, ইউরাসিলের মধ্যে রস্যই আছে, ইউরাসিলের মধ্যে রস্যই আছে, অ্যাডেনিনের মধ্যে কিন্তু রস্যই নাই, গুয়ানিনের মধ্যে রস্যই নাই, সাইটোসিনের মধ্যে রস্যই আছে, থাইমিনের মধ্যে রস্যই আছে। তাহলে এই যে ইউরাসিল, এই যে সাইটোসিন, এই যে থাইমিন, এরা কয়জন কি? এরা কয়জন হচ্ছে তোমার পাইরিমিডিন। তাহলে এরা কয়জন কি বলো? এরা কয়জন হচ্ছে তোমার পাইরিমিডিন। আর এই যে দেখো অ্যাডেনিন আর গুয়ানিন, এরা দুজন কি? এরা হচ্ছে পিউরিন। তাহলে অ্যাডেনিন আর গুয়ানিন এরা দুজন কি? পিউরিন। তাহলে পিউরিন আর পাইরিমিডিন আমরা এই দুইটাকে আইডেন্টিফাই করতে পারবো, আলাদা করতে পারবো দুইটা জিনিস দিয়ে। সেটা হচ্ছে রস্যই দিয়ে, রস্যই যার যার মধ্যে আছে, সেটা হচ্ছে ইউরাসিল, তারপরে হচ্ছে থাইমিন, তারপরে হচ্ছে তোমার সাইটোসিন, এই নামগুলোর মধ্যে রস্যই আছে, তাহলে এইগুলোকে আমরা বলবো পাইরিমিডিন, কারণ পাইরিমিডিনের মধ্যে রস্যই আছে। বাট পিউরিনের মধ্যে কোথাও দেখো রস্য ই নাই, তাহলে যার যার মধ্যে রস্য ই নাই, অ্যাডেনিন আর গুয়ানিন, তারা হচ্ছে কি? তারা হচ্ছে তোমার পিউরিন। হ্যাঁ, গেল। তাহলে আমরা খেয়াল করে দেখলাম যে নিউক্লিক অ্যাসিডের 3 প্রকার পাইরিমিডিন থাকে। কি কি পাইরিমিডিন আছে? সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে পিউরিন আর পাইরিমিডিন মনে রাখার যে ট্রিক্স, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। আমি একটু আগে যেগুলো পড়ালাম যে পিউরিন ও পাইরিমিডিন মনে রাখার ট্রিক্স। পাইরিমিডিন লিখতে গেলে রস্যই লাগে, পিউরিন লিখতে গেলে রস্যই লাগে না। সো এইভাবে আমরা মনে রাখবো, যার নামে রস্যই থাকবে তারাই পাইরিমিডিন। যেমন সাইটোসিন রস্যই আছে, থাইমিন রস্যই আছে, ইউরাসিল রস্যই আছে। সো উপরে 3টা উদাহরণকে খেয়াল করলে দেখবা প্রত্যেকের মধ্যে কিন্তু রস্যই রয়েছে, এই জন্য এরা পাইরিমিডিন। এইবারে যে 2টা আছে দেখো, অ্যাডেনিন আর গুয়ানিন, এরা হচ্ছে পিউরিন। তাহলে এই জিনিস সম্পর্কে অলরেডি তোমাদেরকে কিন্তু আমি ধারণা দিয়ে ফেলেছি। খেয়াল করে দেখো, যার যার মধ্যে রস্যই আছে, পাইরিমিডিনের রস্যই আছে, তাহলে সবাই পাইরিমিডিন। আর যার যার মধ্যে রস্যই নাই, তারা তারা হচ্ছে পিউরিন। হ্যাঁ, তারা তারা হচ্ছে পিউরিন। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো নেক্সট স্লাইডে কি বলছে যে আমরা এই যে তোমার 5 ধরনের পিউরিন পাইরিমিডিন শিখলাম, এই 5 ধরনের পিউরিন পাইরিমিডিনের মধ্যে আমাদেরকে এটা জানতে হবে যে থাইমিন আর ইউরাসিল, আমি লিখি খেয়াল করো, থাইমিন আর ইউরাসিল, আর ইউরাসিল এই দুইটা, এর মধ্যে একটা থাকে ডিএনএতে, একটা থাকে আরএনএতে। তাহলে আমি আবারও বলতেছি, থাইমিন আর ইউরাসিল এটা ডিএনএ আরএনএ দুইটার ক্ষেত্রেই কিন্তু কমনলি থাকে তা না, এর একটা থাকবে ডিএনএতে এবং আরেকটা থাকবে হচ্ছে আরএনএতে। আমি কিভাবে মনে রাখতে পারি যে থাইমিন আর ইউরাসিলের মধ্যে কে আরএনএতে থাকে আর কে ডিএনএতে থাকে? মনে রাখা খুবই সহজ। দেখো যখন তুমি লিখবা আরএনএ, যখন তুমি লিখবা আরএনএ, তখন তো তার নামের মধ্যে আর ফুটে উঠবে। আর দেখো ইউরাসিল, এই ইউরাসিল লিখতে গেলেও কিন্তু আর আসে। ইউরাসিল লিখতে গেলেও দেখো কি আসে, এই ইউরাসিল লিখতে গেলেও কিন্তু আর আসে। খেয়াল করো, আরএনএ লিখতে গেলেও আর আসে, ইউরাসিল লিখতে গেলেও আর আসে। তাহলে আরএনএতে কি থাকে? আরএনএতে কি থাকে? আরএনএতে ইউরাসিল থাকে। তাহলে বলো আরএনএতে কি থাকে? ইউরাসিল থাকে। আর থাইমিন তাহলে কোথায় থাকে? ইউরাসিল যদি আরএনএতে থাকে, থাইমিন থাকবে ডিএনএতে। ইউরাসিল যদি আরএনএতে থাকে, থাইমিন থাকবে কোথায়? ডিএনএতে। হয়ে গেল। তাহলে ডিএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই কথাটা তোমরা শিখে ফেললা। দেখো এই কথাটা বলা আছে যে থাইমিন কেবলমাত্র ডিএনএতে থাকে। এই যে থাইমিন কেবলমাত্র ডিএনএতে থাকে, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। মনে রাখার টেকনিকও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এখন আসো, এই যে যে জোড়গুলা থাকে, জোড়গুলা কিভাবে থাকে? তো আমি যখন ডিএনএ এর ক্ষেত্রে তোমাকে চিন্তা করে বলি, ডিএনএ এর ক্ষেত্রে চিন্তা করে বলি, তাহলে দেখো ডিএনএতে থাকবে ATGC। তোমরা এভাবে মনে রাখবা, অ্যাট গার্লস কলেজ। সো এর মধ্যে কোনোটায় থাকবে দ্বিবন্ধনী, কোনোটাতে থাকবে ত্রিবন্ধনী। তোমরা কেন মনে রাখবা? আমরা জানি মেয়েরা খুবই পাওয়ারফুল, মেয়েরা খুবই শক্তিশালী।
যেহেতু মেয়েরা খুবই শক্তিশালী, পাওয়ারফুল, তাহলে ওদের মধ্যে পাওয়ার বেশি থাকবে, বন্ডিং বেশি থাকবে, হাইড্রোজেন বন্ডিং বেশি থাকবে। তাহলে বলো, যদি কারোর মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধনী থাকে, কারোর মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধনী থাকবে, গার্লস কলেজ যেখানে লেখা আছে সেখানে 3টা হাইড্রোজেন বন্ধনী থাকবে, আর এর মধ্যে তাহলে 2টা হাইড্রোজেন বন্ধনী থাকবে। তাহলে খেয়াল করো, অ্যাডেনিন থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। তোমরা শুধুমাত্র জেনে রাখো, জানো যে আরএনএতে কিন্তু থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে আরএনএতে কি থাকে? ইউরাসিল থাকে। তাহলে বিক্রিয়া শুধুমাত্র থাইমিনের জায়গায় আরএনএতে ইউরাসিল হয়ে যাবে, বাকি যেটা আছে গুয়ানিন এবং সাইটোসিন ওর জায়গা থাকবে, বন্ধনীর মতো থাকবে, নো চেঞ্জ। তাহলে এবার খেয়াল করে দেখো তো, আমরা যদি এখানে তোমাদেরকে বলি যে এই যে থাইমিন এবং ইউরাসিল, এর মধ্যে ইউরাসিলে দেখো কি আছে, ইউরাসিলে আর আছে, অন্যদিকে ডিএনএ এবং আয়নের মধ্যে আরএনএতে কিন্তু আর আছে। আমরা বলছি এভাবে মনে রাখবো যে আরএনএতে ইউরাসিল থাকে, এটা তো আগেই বলে ফেললাম। আর এখানে দেখো ডিএনএর ক্ষেত্রে কিন্তু এটি জিসি, আর আয়নের ক্ষেত্রে এইউ জিসি। ক্লিয়ার? এইউ জিসি। সো কোনটায় 2টি বন্ধনী থাকে, কোনটায় 3টি বন্ধনী থাকে, এটা অলরেডি তোমাদের মনে রাখার সিস্টেম কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। চলো আমরা পরবর্তী স্লাইডে কিন্তু চলে যাই। হ্যাঁ, আমরা পরবর্তী স্লাইডে কিন্তু চলে যাই। দেখো পরবর্তী স্লাইডে কি আছে, কিছু এক্সট্রা বেসিক আছে। এক্সট্রা বেসিক মানে হচ্ছে যেগুলো তোমরা জেনে রাখলে খুবই ভালো হয়। কি জেনে রাখবা? দেখো নিউক্লিক অ্যাসিড, এই যে আমরা একটু আগে দেখলাম যে নিউক্লিক অ্যাসিড আসলে জিনিসটা কি। তো নিউক্লিক অ্যাসিড জিনিসটা 3টা জিনিসের সমন্বয়ে গঠিত। খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি এইভাবে যে নিউক্লিক অ্যাসিড, সংক্ষেপে আমি এনে লিখলাম, ইকুয়াল টু 3টা জিনিস। এটা হচ্ছে নাইট্রোজেন বেস, যেটাকে আমরা বললাম নাইট্রোজেন গঠিত ক্ষারক, সাথে থাকবে কি? পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার কি জিনিস আমি বলে দিচ্ছি তোমাদেরকে একটু পরে, একটু ওয়েট করো। সাথে থাকবে হচ্ছে ফসফরিক অ্যাসিড। কি অ্যাসিড বলো? ফসফরিক অ্যাসিড। আমি লিখে দিই ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, সো ফসফরিক অ্যাসিড। তাহলে আমি যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করি নিউক্লিক অ্যাসিড কি, তোমরা এই 3টাকে এক করে দিবা, যে নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত যে জৈব অণু, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে কি কি বললাম? নাইট্রোজেন গঠিত ক্ষারক, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা সংজ্ঞাটা কি দেখতে পারো? দেখো যে নিউক্লিক অ্যাসিড হলো, আমি যদি সরে আসি, নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত একটা অ্যাসিড, যা জীবের বংশগতির ধারা সহ সকল কার্যক্রম কিন্তু নিয়ন্ত্রণ করে। আমি লিখে দিয়েছি এক নজরে নিউক্লিক অ্যাসিড ইকুয়াল টু নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার প্লাস ফসফরিক অ্যাসিড। এখন দেখো পেন্টোজ সুগারকে আমি জাস্ট একটু ভেঙে তোমাদেরকে আমি বলি, তাহলে তোমরা বুঝতে সহজ হবে। পেন্টোজ, এর মধ্যে পেন্টো কথা আসছে পেন্টা থেকে, পেন্টো কথাটা পেন্টা থেকে আসছে, পেন্টা মানে হচ্ছে 5। আর আজকের থেকে তোমরা আজীবন মনে রাখবা, জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে যদি ওস থাকে, এই ওস দ্বারা শর্করা বোঝায়। জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে যদি ওস থাকে, এই ওস দ্বারা শর্করা বোঝায়। তাহলে 5 কার্বন বিশিষ্ট যে শর্করা, সেই 5 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা পেন্টোজ সুগার বলি। 5 কার্বন বিশিষ্ট যে শর্করা, সেই 5 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা পেন্টোজ সুগার কিন্তু বলি, তাই না? যেমন তোমরা নাম শুনছো রাইবোজ, রাইবুলোজ, জাইলোজ, জাইলুলোজ, এগুলো কিন্তু সবই 5 কার্বন বিশিষ্ট শর্করা। সো এগুলোকে আমরা পেন্টোজ সুগার বলে হচ্ছে বলবো। এখন দেখো এখানে খেয়াল করে দেখো, তাহলে এটিপি জিনিসটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এটিপি বুঝতে গেলে আমাদের এখন আস্তে আস্তে ধাপে ধাপে চলে আসতে, আমরা সবই জেনে ফেললাম যে ডিএনএ এবং যে আরএনএ এর যে গাঠনিক উপাদানগুলো আমরা পড়েছি, তার মধ্যে একটার নাম কিন্তু আমরা দেখছি অ্যাডিনিন। এই অ্যাডিনিন কিন্তু ডিএনএতেও থাকে, আরএনএতেও থাকে। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ডিএনএতে এবং আরএনএতে পার্থক্য হচ্ছে ইউরাসিল আর থাইমিনের মধ্যে। অ্যাডিনিন কিন্তু ডিএনএ আরএনএ দুইটার মধ্যেই আছে। সো ওই কথাটাই দেখো বলছে যে ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর একটি হলো অ্যাডিনিন। অ্যাডেনিন মূলত একটি কি, সেটাও আমরা একটু আগে পড়েছি, এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, আর বেস মানে হচ্ছে ক্ষারক। অ্যাডেনিন কি আমরা একটু আগেই পড়েছি যে অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেস, আর বেস মানে হচ্ছে ক্ষারক। হ্যাঁ, তো এখন আমরা এটিপি সম্পর্কে ডিটেলস যদি জানতে যাই, তাহলে খেয়াল করে দেখবা সহজ কথা যে এটিপি, দেখো এটিপি ইকুয়াল টু অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এটিপি ইকুয়াল টু কি? এটিপি ইকুয়াল টু অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন খেয়াল করে দেখো, অ্যাডিনোসিন এই জিনিসটা আমরা না জানলেও আমরা কিন্তু এই যে অ্যাডিনোসিনের আগে যে অ্যাডিনো আছে, এই অ্যাডিনো কথাটা কিন্তু অ্যাডিনিন থেকে আসছে, এই অ্যাডিনিন শব্দটা জানি। তাহলে অ্যাডিনিন একটি কি? অ্যাডিনিন একটি হচ্ছে নাইট্রোজেন বেস। অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেস যেটা ডিএনএতেও থাকে, আরএনএতেও থাকে। তাহলে অ্যাডেনিন হলো একটা নাইট্রোজেন বেস যেটা ডিএনএতেও থাকে, আরএনএতেও থাকে। কিন্তু কথা হচ্ছে অ্যাডিনোসিন কি জিনিস, অ্যাডিনোসিন কি জিনিস। এখন খেয়াল করে দেখো, আমি যদি সহজে বলি যে দেখো আমরা সবগুলো লিখে রাখছি, অ্যাডেনিন,
আমি একটু কালার চেঞ্জ করে দেই, দেখো আমরা লিখে রাখছি যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, প্রত্যেকটার নাম লিখছি, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। এখন আমরা জানি সুগার দুই রকম হয়, একটা হয় রাইবোস সুগার, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোস সুগার। আমি আবারও বলতেছি, একটা হয় রাইবোস সুগার, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোস সুগার। ডিঅক্সির মধ্যে কিন্তু ডি মানে বাদ দেওয়া, ডি ফর ডিলেট, অক্সি মানে অক্সিজেন, ওর কোনো একটা কার্বনে, বিশেষ একটা কার্বনে অক্সিজেন থাকবে না। তাহলে যদি অ্যাডিনিনের সাথে একটা রাইবোস যুক্ত হয় তখন তার নাম হয়ে যায় অ্যাডিনোসিন। যদি গুয়ানিনের সাথে যুক্ত হয় নাম হবে গুয়ানোসিন, সাইটোসিনের সাথে যুক্ত হলে হয় নাম সাইটিডিন, এবং ইউরাসিনের সাথে যুক্ত হলে হয় ইউরিডিন। খেয়াল করে দেখো রাইবোস কেন এইটাই হলো না, কারণ রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএতে থাকে, আর ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএতে থাকে। আমরা জানি আরএনএতে থাইমিন থাকে না, তাই এখানে কোনো নাম হয় নাই। আমরা জানি আরএনএতে থাইমিন থাকে না, তাই ওখানে কোনো নাম হয় নাই। ক্লিয়ার আমার কথা? রাইবোস সুগার কোথায় থাকবে? আরএনএতে। ডিঅক্সি রাইবোস সুগার কোথায় থাকবে? ডিএনএতে। তাহলে খেয়াল করে দেখো, যদি আমি অ্যাডিনিনের সাথে একটা রাইবোস সুগার যোগ করি নাম হবে অ্যাডিনোসিন, গুয়ানিনের সাথে একটা রাইবোস সুগার না যোগ করি গুয়ানোসিন, সাইটোসিনের সাথে যোগ করলে সাইটিডিন, ইউরাসিনের সাথে যোগ করলে ইউরাডিন। গেল। ডিঅক্সি রাইবোস সুগার যোগ করলে কি হবে? এটা ডিঅক্সি অ্যাডিনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি সাইটিডিন, ডিঅক্সি থাইমিডিন। খেয়াল করে দেখো ইউরিডিনের কেন কিছু হইল না, কারণ আমরা জানি ডিএনএতে ইউরাসিল থাকে না, এই জন্য এটা কিছু হয় না। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমরা সুন্দরভাবে শিখে গেলা, এত কিছু লাগবে না। তাহলে আমরা অন্তত কি শিখলাম, যে এটিপিতে যে অ্যাডিনোসিন থাকে, যখনই অ্যাডেনিন নামক নাইট্রোজেন বেজের সাথে, যখনই অ্যাডিনিন নামক নাইট্রোজেন বেজের সাথে একটা রাইবোস সুগার যোগ হয়, একটা রাইবোস সুগার যোগ হয়, তখন সেটা হয়ে যায় অ্যাডিনোসিন, তখন সেটা হয়ে যায় অ্যাডিনোসিন। তাহলে কি দেখলাম, দেখো যখন অ্যাডিনিনের সাথে একটা রাইবোস সুগার যোগ হয় তখন তার নাম হয়ে যায় অ্যাডিনোসিন। যদি ডিঅক্সি রাইবোস সুগার যুক্ত হতো নাম হতো ডিঅক্সি অ্যাডিনোসিন। খুবই সহজ কথা। এখন দেখো ট্রাইফসফেট, এই যে ট্রাইফসফেট তোমরা সবাই ভালোভাবেই জানো, এর মধ্যে ট্রাই মানে হচ্ছে 3। তাহলে এখানে কয়টা ফসফেট আছে? 3টা ফসফেট আছে। তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে এটিপি, এই এটিপির মধ্যে তাহলে কয়টা ফসফেট থাকবে? 3টা ফসফেট থাকবে। কিভাবে এটা হয় তোমরা সবাই জানো, আমরা যদি অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে, তোমরা সবাই জানো যে ডাই মানে 2, অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আমরা একটা ইনঅর্গানিক ফসফেট যোগ করি, তাহলে ফসফেট সংখ্যা হয়ে গেল 3টা, তখন তার নাম আমরা দিব এটিপি। অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে যদি একটা ফসফেট সুগার যোগ করতাম, তাহলে মোনো মানে 1, আর একটা যোগ করছি 2 হয়ে গেল, তখন তার নাম হয়ে যাবে কি? এডিপি। গেল। নেক্সট দেখো, দেখো সো বিশেষ দ্রষ্টব্য আমরা সবাই জানি, একটু আগে তোমাদেরকে পড়িয়ে এসেছি যে আরএনএতে থাকে রাইবোস সুগার আর ডিএনএ থাকে ডিঅক্সি রাইবোস সুগার। দেখো আমি কিন্তু আসলে তোমাদেরকে স্লাইড দেখে দেখে পড়াইতেছি না, সো আমি যা পড়াচ্ছি ওটা স্লাইডে পরবর্তীতে আছে। স্লাইডটা দিচ্ছি যে তোমরা সহজে বুঝতে পারো যে কি টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। এখন দেখো আমরা জানি যে একটি ফসফেট গ্রুপ যদি যুক্ত হয় নাম হয় অ্যাডিনোসিন মোনোফসফেট। তাহলে একটা ফসফেট গ্রুপ যুক্ত হলে নাম হয় কি? অ্যাডিনোসিন মোনোফসফেট। হ্যাঁ, অ্যাডিনোসিন মোনোফসফেট। তাহলে একটা ফসফেট গ্রুপ যুক্ত হলে নাম হয় অ্যাডিনোসিন মোনোফসফেট। দুইটা ফসফেট গ্রুপ যুক্ত হয় নাম হয় অ্যাডিনোসিন ডাইফসফেট। 3টা ফসফেট গ্রুপ যুক্ত হয় নাম হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট। দেখো 2টি হলে ডাই, 3টি হলে ট্রাই। আমরা এখানে প্রত্যেকটার অর্থ লিখে দিয়েছি, তোমাদের বুঝতে সহজ হয়। মোনো অর্থ কি? 1, ডাই অর্থ 2, ট্রাই অর্থ 3। তাহলে এএমপি কি জিনিস? অ্যাডিনোসিন মোনোফসফেট। এডিপি কি জিনিস? অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপি কি জিনিস? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে যদি একটা ইনঅর্গানিক ফসফেট যোগ হয় তাহলে কি হবে? অ্যাডিনোসিন ডাইফসফেট হবে। অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যদি একটা ইনঅর্গানিক ফসফেট যোগ হয় 3টা হয়ে যাবে, তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হবে। তাহলে দেখো এখানে আমি যা যা তোমাদেরকে বুঝিয়েছি তোমরা সবকিছু এর আগেই কিন্তু, এই স্লাইড শুরু করার আগেই কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে ফেলেছি।